আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে নিউক্লিয়াস একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মিলন মাহমুদ। তো আজকে মূলত আলোচনা করব ফিজিক্সের চলতরিতের এমসিকিউ নিয়ে। ওকে, সো চলো সবাই একটু ফলো করো। আমি মূলত নোট করে রেখেছি এগুলো। আজকে একটা পিডিএফ শেয়ার করছি, সেই পিডিএফ থেকে মূলত তোমাদের বুঝিয়ে দিব। যেহেতু আমাদের সময়টা একটু কম, চেষ্টা করবো যে পুরোটা অধ্যায়ের এমসিকিউগুলো আজকে কভার করে দেওয়ার জন্য। ওকে, সো চলো স্টার্ট করা যাক। দেখো, প্রথম কথা হচ্ছে ইলেকট্রন। আমরা আলোচনা করতে যাচ্ছি চলতড়িৎ, এসএসসি ফিজিক্সের চলতড়িৎ আলোচনা করতে যাচ্ছি। তো প্রথম কোয়েশন, ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। ইলেকট্রন কোথায় প্রবাহিত হয়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, মনে রাখবে। তো ইলেকট্রনের চার্জ নিচের কোনটি? ইলেকট্রনের চার্জ আমরা জানি কত? -1.6 × 10⁻19 কুলম্ব, তাই না? তাহলে এটা হচ্ছে ঘ নাম্বার আনসার, -1.6 × 10⁻19 কুলম্ব। আনসার কোনটা হবে? ঘ। ওকে, এরপরে আসো 2 নম্বর কোয়েশন। ধাতু বিদ্যুৎ সুপরিবাহী কারণ ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে। ওকে, অর্থাৎ ধাতু অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লোহা মানে আয়রন, কোবাল্ট, নিকেল, তো এইগুলো ধাতু যারা আছে তাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, আমরা জানি, এই জন্য বিদ্যুৎ পরিবহন করে। তো আমাদের বলা হচ্ছে এই ক্ষেত্রে কোনটি সঠিক নয়? তাহলে ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে, তো এই ক্ষেত্রে কি কি টপিক আছে আমরা একটু দেখি, মানে কি কি তথ্য আমাদের দেওয়া আছে। বলেছে কোনটি সঠিক নয়। তাহলে ক, বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ হলো সোনা, তামা, অ্যালুমিনিয়াম। তো সোনা, তামা, অ্যালুমিনিয়াম আমরা জানি কি ধাতু, সো এরা বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ, সিম্পল, কারণ মুক্ত ইলেকট্রন থাকে। খ নম্বর বলছে অ্যালুমিনিয়ামে মুক্ত ইলেকট্রন থাকে, অবশ্যই অ্যালুমিনিয়ামে মুক্ত ইলেকট্রন থাকে, আর সেই জন্য সে বিদ্যুৎ পরিবহন করে। 3 নম্বর বলেছে সিলিকন ও জার্মেনিয়াম হলো অর্ধ পরিবাহী, অর্থাৎ অল্প বিদ্যুৎ পরিবহন করে। অর্ধ পরিবাহী মানে অর্ধ মানে অল্প। ওকে, তাহলে সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য আমাদের এই সিলিকন, জার্মেনিয়াম এই পদার্থকে বলা হয় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এগুলো হচ্ছে বিদ্যুৎ, সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে। ওকে, ঘ নম্বর, যেসব পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে না তাদেরকে অপরিবাহী বা অন্তরক পদার্থ বলে। তামা, কাঁচ ও রাবার হলো অন্তরক বা অপরিবাহী পদার্থ। আমরা জানি কাঁচ ও রাবার অপরিবাহী পদার্থ, কিন্তু তামা নয়। তো অপরিবাহী পদার্থগুলো কি কি আমরা পড়েছিলাম না? সালফার, রাবার, এবার তোমার পেট্রোল, প্লাস্টিক। ওকে, এবারে কাঠ মানে শুকনো কাঠ, কাগজ, এগুলো হচ্ছে আমার কি রাবার, এগুলো হচ্ছে আমাদের অপরিবাহী পদার্থ বা অন্তরক। তাহলে এই তামা যে দেওয়া আছে, তামা তো একটা ধাতু, কপার, ও তো বিদ্যুৎ পরিবহন করে, তাহলে ওকে অপরিবাহী হবে না। সো এই কথাটার জন্য এই 4 নাম্বারটা ভুল। ওকে, বাকিগুলা সঠিক। 3 নম্বর দেখো, পরিবাহী, অপরিবাহী ও অর্ধ পরিবাহী পদার্থের কোন উদাহরণটি ভুল? সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম ও মানবদেহ পরিবাহী পদার্থ। ওকে, ঠিক আছে, মানুষের দেহ বিদ্যুৎ পরিবহন করতে পারে, রাইট। তাহলে সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম কি ধাতু, সো বিদ্যুৎ পরিবহন করবে, স্বাভাবিক। ক, খ, কাঁচ, রাবার, সালফার, হীরক, প্লাস্টিক, শুকনো কাঠ ও কাগজ এগুলো হলো অপরিবাহী পদার্থ। দেখো, কাউকে যদি কারেন্ট আক্রমণ করে বা বিদ্যুৎগ্রস্ত হয় কেউ, আমরা শুকনো কাঠ দিয়ে আঘাত করি, তাই না? এগুলো হলো অপরিবাহী পদার্থ বা অন্তরক। অপরিবাহীকে বলা অন্তরক পদার্থ। গ দেখো, সিলিকন ও জার্মেনিয়াম হলো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর পদার্থ, এটাও সত্যি কথা। ঘ নাম্বার, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি হলো অপরিবাহী পদার্থ। তাহলে আমাদের বলা হচ্ছে কি কোনটি কোন উদাহরণটি ভুল? এবং সিলিকন উদাহরণ ভুল হচ্ছে, দেখো সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এগুলো আমাদেরকে বলা হচ্ছে অপরিবাহী পদার্থ। এটাকে হলো না, এটা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ, আংশিক বিদ্যুৎ পরিবহন করতে পারে, এটা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। সো এই কোয়েশ্চেনটা মানে এই অপশনটা ভুল, ঘ নাম্বারটা হবে আনসার, এটা ভুল। ওকে, দুটি বস্তুর মধ্যে ইলেকট্রনের প্রবাহ বজায় রাখতে বিভব পার্থক্য থাকতে হয়, আমরা তো জানি, এটা খুব সিম্পল। বিভব পার্থক্যের ক্ষেত্রে দেখো, বিভব পার্থক্য মাপার যন্ত্র কি? ভোল্টমিটার। পৃথিবীর বিভব কি? 0, মাথায় রাখো, পৃথিবীর বিভব কি? 0। সাধারণত যেসব ব্যাটারি ব্যবহৃত হয় তার বিভব পার্থক্য কত হয়? 1.5 ভোল্ট। মানে আমাদের মোবাইলে বা আমরা যে নর্মাল ব্যাটারি ব্যবহার করি, পেন্সিল ব্যাটারি, এদের বিভব হচ্ছে 1.5 ভোল্ট। ওকে, বিভব পার্থক্য বিদ্যুৎ প্রবাহের ব্যস্তানুপাতিক, এটা ভুল। ওমের সূত্র অনুসারে আমরা পড়েছিলাম যে স্থির তাপমাত্রা বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এখানে দেওয়া আছে বিদ্যুৎ প্রবাহের
বা তড়িৎ প্রবাহের ব্যস্তানুপাতিক। সো এটা ভুল। আনসার কি হবে? 1 ও 2। ওকে, আনসার কি হবে? 1 ও 2, ক নাম্বারটা হবে আনসার। 5 দেখো, ওমের সূত্রের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? ওমের সূত্র কি ছিল? জর্জ সাইমন ওম বলেছেন স্থির তাপমাত্রায় কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা হচ্ছে ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ওকে, তাহলে ক বলেছে তাপমাত্রা স্থির থাকলে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক, সঠিক। খ বলেছে ওমের সূত্র অনুসারে আই সমান সমান ভি বাই আর, ঠিক আছে। অথবা এটাকে আমরা করতে পারি কোনাকুনি যদি গুণ করে ভি সমান সমান আই আর বা আর আই, অথবা এখান থেকে আমরা লিখতে পারি কি আর সমান সমান আই দিয়ে যদি ভিকে ভাগ করি আর সমান সমান ভি বাই আই, একই সূত্র, তিনটা ভিন্ন ভিন্ন রূপ। সো তিনোটাই রাইট। গ বিভব পার্থক্য বনাম তড়িৎ প্রবাহের লেখচিত্র। ওকে, তাহলে বিভব পার্থক্য বনাম তড়িৎ প্রবাহের লেখচিত্র আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের এই জায়গার মধ্যে তড়িৎ প্রবাহের মানটা, বিভব পার্থক্য দেখো, বিভব পার্থক্য বাড়ছে কিন্তু তড়িৎ প্রবাহ দেখাচ্ছে যে স্থির এক জায়গার মধ্যেই আছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ এই জায়গায়, অর্থাৎ এই যে রেখাটা, এই রেখাটা বোঝাচ্ছে তড়িৎ প্রবাহের কোনো চেঞ্জ হয় নাই, এটা এক জায়গাতেই আছে। ওকে, সো এটা কি বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক বোঝাচ্ছে না, এজন্য এটা ভুল। ওকে, ঘ নাম্বার বলেছে 11 ওহম রোধ বিশিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে তার বিভব পার্থক্য হবে 220 ভোল্ট। এই ম্যাথটা যদি আমরা করতে চাই তাকে বলেছে রোধ 11 ওহম আর 20 অ্যাম্পিয়ার হচ্ছে কি তার বিদ্যুৎ প্রবাহ, তাহলে তার বিভব পার্থক্য বলেছে 20 ভোল্ট। আমরা একটু চেক করে দেখি তো। তাহলে রোধ আর সমান সমান বলা হচ্ছে 11 ওহম আর বিভব পার্থক্য ভি সমান সমান 220 ভোল্ট দেওয়া আছে। তাহলে আমরা আই সমান সমান কী পড়েছি? ভি বাই আর, তাই না? তাহলে ভি এর মান হচ্ছে 220 আর আর এর মান হচ্ছে 11, 11 দুগুণা 22, তাহলে প্রবাহ আই হচ্ছে 20 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার? 20 অ্যাম্পিয়ার। ওকে, তারা আমাদেরকে বলেছে যে 11 ওহম রোধ বিশিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে 20 অ্যাম্পিয়ার, দেখো এই যে আমরা আনসার পেয়েছি 20 অ্যাম্পিয়ার। 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে বিভব পার্থক্য হবে 220 ভোল্ট। তাহলে আমাদের বিভব পার্থক্য 220 ভোল্ট দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করেছি, আই বের করেছি যে 20 অ্যাম্পিয়ার। ওকে, সো এটা ঠিক আছে। তাহলে ভুল কোনটা? ভুল হচ্ছে এটা। এইটা হবে কি, এই চিত্রটা তোমার গ্রাফটা হবে কীরকম? গ্রাফটা হবে ঠিক এইরকম, বিভব পার্থক্য যত বাড়বে তড়িৎ প্রবাহ তত বাড়তে থাকবে, বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়তে থাকবে। ওকে, এটা হওয়ার কথা, কিন্তু দেওয়া আছে কি স্ট্রেট সোজা, সো এটা ভুল। ওকে, তাহলে এরপরে 6 নাম্বার, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 8 সেকেন্ডে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কত কুলম্ব চার্জ প্রবাহিত হবে? তাহলে 8 সেকেন্ড 4 অ্যাম্পিয়ার, এই ম্যাথ যদি আমরা করি, আমরা কি সূত্র জানি? আমরা তড়িৎ প্রবাহ আই সমান সমান আমরা কি জানি? তড়িৎ প্রবাহ আই সমান সমান কিউ বাই টি। হ্যাঁ, এটা হচ্ছে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় বিদ্যুৎ প্রবাহ। এটা যদি একটা পরিবাহী হয়, এটা যদি তার প্রস্থচ্ছেদ হয়, এর মধ্যে দিয়ে একক সেকেন্ডে মানে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হবে সেটা হচ্ছে তার বিদ্যুৎ প্রবাহ। তাহলে তারা আমাদেরকে মান দিয়েছে কি, আমরা একটু দেখি। আমাদের মান দিয়েছে 8 সেকেন্ডে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়। 8 সেকেন্ডে 4 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে 8 সেকেন্ডে 4 অ্যাম্পিয়ার, তাহলে কত কুলম্ব? তাহলে কিউ সমান সমান আমরা জানি আইটি। ওকে, তাহলে 4 অ্যাম্পিয়ার সময় হচ্ছে 8 সেকেন্ড, 4 8 32 কুলম্ব চার্জ, 32 কুলম্ব চার্জ। ওকে, তাহলে এটা আনসার কি হবে? 4 8 32 কুলম্ব চার্জ প্রবাহিত হয়। ওকে, মুক্ত ইলেকট্রন থাকে কোথায়? একটু আগে প্রথমে পড়ে আসছিলাম, ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে এখানে দেওয়া আছে তামা, 1 নম্বরে লোহা, সিলভার, প্লাটিনাম, সবাই ধাতু, সো মুক্ত ইলেকট্রন থাকবে। 2 নম্বরে আছে কাগজ, সিরামিক, তেল। দেখো কাগজ তো আমরা পড়ে আসছি অপরিবাহী পদার্থ, তাহলে তার মুক্ত ইলেকট্রন কোথেকে আসবে? সো এটা আনসার হবে না। তামা, টাংস্টেন ও নাইক্রোম, তো টাংস্টেন আর নাইক্রোম হচ্ছে ধাতুর সংকর, যেহেতু ধাতু আছে মুক্ত ইলেকট্রন থাকবে, তাহলে আনসার 1 আর 3, 2 নম্বরটা আনসার হবে না। আনসার কি হবে? খ নাম্বারটা। এরপরে 8 নম্বর দেখো, 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে তাকে 1 কুলম্ব চার্জ বলে।
তাহলে 1 সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় তখন তাকে বলে 1 কুলম্ব চার্জ। তাহলে নিচের কোন সমাধান সঠিক? দেখো সমাধান সঠিক কোনটা এটা বলেছি, বক্স করে দেওয়া আছে, আমরা চেক করবো এই সমাধানটা আসলে সঠিক কিনা। তাহলে 5 সেকেন্ডে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ 3 অ্যাম্পিয়ার। তাহলে আই সমান কী বলেছি? আই সমান কিউ/টি। তাহলে কিউ হচ্ছে কত? 10 আর টাইম টি হচ্ছে 5। তাহলে কিউ/টি 10/5 2 কুলম্ব দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার, মানে 2 হবে, দেওয়া আছে 3। তাহলে ভুল। কোনো পরিবাহের মধ্য দিয়ে টি সেকেন্ডে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হলে আই সমান কিউ/টি হয়েছে এটা? না, আই সমান কি জানি আমরা? কিউ/টি, কিউ/টি। সো এটাও ভুল। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে 5 সেকেন্ডে 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে 50 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িতের মান হচ্ছে 12.5। এটাও ভুল, কারণ প্রবাহ আই সমান কিউ/টি, কিউ হচ্ছে 50, টি হচ্ছে 5, 5 × 50 10 হবে। সো এটাও ভুল। তাহলে ঘ নম্বর, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে 8 সেকেন্ডে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 32 কুলম্ব চার্জ প্রবাহিত হয়। তাহলে এটা আমরা দেখি তো 32 কুলম্ব চার্জ চেয়েছে, প্রবাহ না। তাহলে আই সমান কিউ/টি, তাহলে কিউ সমান কী হবে? আইটি। তাহলে আই হচ্ছে কত? আই হচ্ছে তোমার 4 অ্যাম্পিয়ার আই, আর টাইম টি হচ্ছে 8, 4 × 32, তাহলে 32 কুলম্ব চার্জ হবে। এই যে একটু আগে ম্যাথ এটাই করেছিলাম। তাহলে আই সমান কি? কিউ/টি। তাহলে কিউ হচ্ছে কত? চার্জ দেওয়া আছে 32 কুলম্ব, আমাদের কিউ এর মান চেক করতে হবে, কিউ। তাহলে দেখো কিউ সমান আইটি, আই কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার, আর টি 8 সেকেন্ড, 4 × 32 কুলম্ব। এই ম্যাথটাই কিন্তু একটু আগে করেছিলাম। সো এটা ঠিক আছে। আনসার কী হবে? আনসার হবে 4 নম্বর, ঘ। এরপরে আসো, ওমের সূত্র আই সমান কি জানি আমরা? ভি/আর প্রয়োগে নিচের কোন সমাধানটি ভুল? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 120 ভোল্ট ও তড়িৎ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার হলে তার রোধ হবে 12 ওহম। তাহলে বিভব পার্থক্য 120 ভোল্ট আর প্রবাহ মাত্রা হচ্ছে আই কত? আই হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এখন দেখো আমরা কি বলেছিলাম? আই সমান ভি/আর, আই সমান ভি/আর। আমার রোধ বের করতে বলেছে, রোধ সমান কী হবে? ভি/আই। তাহলে ভি এর মান হচ্ছে 120, আই হচ্ছে 10, 10 দিয়ে 120কে ভাগ করো, 12 হবে। সো এটা ঠিক আছে। খ, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 220 ভোল্ট, তড়িৎ প্রবাহ 20 অ্যাম্পিয়ার, তার রোধ হবে 11। এটা কি ঠিক আছে? চেক করো। তাহলে রোধ আর সমান ভি/আই। তাহলে ভি হচ্ছে 220, আই হচ্ছে 20, ভাগ করো, কত আসবে? 11ই তো আসবে। এটাও ঠিক আছে। কোনো বাতির ফিলামেন্টের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 12 ভোল্ট, এর রোধ 4 অ্যাম্পিয়ার হলে তড়িৎ প্রবাহের মান হচ্ছে 13 অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ আই সমান কি? ভি/আর। তাহলে ভি হচ্ছে 12, আর হচ্ছে 4, 4 দিয়ে 12কে ভাগ করলে 3 × 4 = 12, 3 হবে। সো ভুল আনসার হচ্ছে এটা হবে ভুল, তাই না? আমাদের ভুল চেয়েছে না? কোনটি ভুল? এই সমাধান ভুল। তাহলে 4 নাম্বারটা একটু চেক করি। কোনো তারের প্রান্তদ্বয়ের বিভবান্তর 20 ভোল্ট, এর রোধ 4 ওহম হলে এর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে। এটা কি ঠিক আছে? তাহলে প্রবাহ আই সমান কি? ভি/আর। ভি হচ্ছে কত? 20, আর আর হচ্ছে 4, 4 দিয়ে 20কে ভাগ করো, 4 × 5 = 20, 5 অ্যাম্পিয়ার। সো এটা ঠিক আছে। তাহলে ভুল কোনটা? গ নাম্বারটা ভুল, গ। 10, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহের বিভব পার্থক্য দ্বিগুণ করলে প্রবাহ মাত্রা কী পরিমাণ বৃদ্ধি পাবে? দেখো, পরিবাহের বিভব পার্থক্য দ্বিগুণ করলে তার প্রবাহ মাত্রা কী পরিমাণ বৃদ্ধি পাবে? এখন খেয়াল করো, তোমার বলা হচ্ছে পরিবাহের বিভব পার্থক্য, প্রবাহ মাত্রা আই সমান কি জানি আমরা? বলো, আই সমান কি? ভি/আর। আই সমান কি? ভি/আর। আচ্ছা আমি তোমাদেরকে দেখাই। আই সমান ভি/আর। এখন দেখো তো, আই প্রবাহ বিভব পার্থক্যের কি সমানুপাতিক না? তাহলে বিভব পার্থক্য যদি 2 গুণ হয়, আইও দ্বিগুণই হবে। এটা যদি 3 গুণ হয়, এটাও 3 গুণ হবে। রোধের সাথে ব্যস্তানুপাতিক, রোধ যত বাড়বে আই তত কমবে, তাই না? তাহলে বিভব পার্থক্যের সাথে আই কি? প্রবাহ সমানুপাতিক। সব বিভব পার্থক্য 2 গুণ হলে প্রবাহ 2 গুণই হবে। তাহলে কী হবে? এখানে 2 গুণ হবে। ওকে, এটা হবে 2 গুণ। 11 নম্বর দেখো, পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, তবে প্রস্থচ্ছেদের বর্গের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক না বর্গমূলের সমানুপাতিক?
তাহলে আই সমান সমান ভি বাই আর, ভি বাই আর। তাহলে আমাদের বলা হচ্ছে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, তবে প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। আচ্ছা আচ্ছা, এখানে মূলত আমাদের বলা যায় রোধ কয়টা বিষয়ের উপর নির্ভর করে সেটা, এটা আমরা অনেক সাথে যাবো না। রোধ দুইটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে দৈর্ঘ্যের উপর আর একটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, মানে এরিয়ার উপর। তাহলে দৈর্ঘ্য যত বাড়ে রোধ তত বাড়ে। কারণ কি, মনে করো এটা হচ্ছে লোহার দণ্ড, আমরা যদি তাপ দেই সাপোজ, এটা কী হবে, আস্তে আস্তে এটা লম্বা হবে এবং এটার এরিয়াটা আস্তে আস্তে সরু হয়ে যাবে, চিকন হয়ে যাবে। তাহলে যত বেশি লম্বা হবে তত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আস্তে আস্তে কমতে থাকবে। এখন খেয়াল করো, ও তো লম্বা হলো, ওর ভিতরে জায়গা কমে গেছে না, এর মধ্যে দিয়ে ইলেকট্রন যাওয়ার সময় অনেক বেশি বাধা পাবে না, সংঘর্ষ হবে না, তার মানে রোধ বাড়বে। তার দৈর্ঘ্য যত বাড়ে রোধ, সংঘর্ষ তত বাড়ে, রোধ তত বাড়ে, বাধা তত বাড়ে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা এরিয়া যত কম হবে তত ইলেকট্রনের মধ্যে বাধা তত বেশি হবে, স্বাভাবিক ব্যাপার। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি মনে করি এটা অনেক চওড়া হতো, প্রশস্ত হতো, ইলেকট্রন ইজিলি নর্মালি যেতে পারতো, তাহলে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে বাধা তত কম হবে। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধ ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, এই হচ্ছে কথা, ব্যস্তানুপাতিক। খ নাম্বার, ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। মনে রাখবা, ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, আর তড়িৎ প্রবাহ হয় উল্টা, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ওকে, এটা হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে ধাবিত হয়। ধনাত্মক, আমরা যখন তড়িৎ সার্কিট বর্তনী দেখি, দেখবা যে তড়িৎ চালক শক্তির পাশে প্রথমে প্লাস থাকে, প্লাস থেকে প্রবাহটা যেতে যেতে মাইনাসে গিয়ে মিশে। ওকে, অর্থাৎ আমরা এই পাশে মাইনাস, এই পাশে প্লাস দেখি না, আচ্ছা এই এরকম দেখি, তাহলে প্লাস থেকে আস্তে আস্তে মাইনাসে যায়, তাহলে মাইনাস মানে কি ইলেকট্রনের প্রাচুর্য, তাই না? তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যাওয়ার মানে হচ্ছে কি, ঋণাত্মক যেখানে আছে সেখানে ইলেকট্রনের অনেক বেশি আছে, তাই না? এই হচ্ছে কথা। তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। ঠিক আছে, এরপর দেখো কোয়েশ্চেন হচ্ছে 13 নম্বর, রোধের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? পরিবাহীকে টেনে দ্বিগুণ করলে রোধ দ্বিগুণ হবে। একটু আগে বললাম দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে, তাহলে যদি আমার দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় রোধও দ্বিগুণ হবে। কিন্তু পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করলে রোধ 1/4 গুণ হবে। তাহলে পরিবাহীর রোধ যদি অর্ধেক করা হয়, পরিবাহীর দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয়, তাহলে রোধ কি অর্ধেক 4/1 হবে না? ভুল, কারণ দৈর্ঘ্য যতই বাড়বে তোমার রোধও ততই হবে। তাই দৈর্ঘ্য যদি হাফ গুণ করা হয়, অর্ধেক করা হয়, হাফ করা হয়, তাহলে তার রোধও হাফই হবে। ঠিক আছে, এরপর দেখো 50 ওহম রোধের তার কেটে অর্ধেক করলে প্রতিটি অংশের রোধ হবে 50 ওহম। এটা হইল তোমার 50 ওহম রোধের তার কাটা হলো, তাহলে কি এটা অর্ধেক করা হলো, তাহলে তার লম্বা ছিল মানে তোমার বলা হচ্ছে 50 ওহম রোধ, তার অর্ধেক করা মানে কি 25 ওহম রোধ। তাহলে 25 ওহম যদি রোধ করা হয় তাহলে প্রতিটি অংশের রোধ কত হবে? 50 ওহম অর্ধেক করলে কত হবে? 25 ওহম হবে। সো এটা ভুল তথ্য। 50 ওহম রোধের তার কেটেছ, তাহলে তার রোধ কি 50 ওহম হবে? না, অর্ধেক করলে অর্ধেকই হবে, 25 ওহম হবে। এখন দেখো পরিবাহীর রোধ দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ঠিক আছে, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ঘ বলেছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করলে রোধ হবে 1/4 গুণ। তাহলে আমরা এটা দেখি, চলো। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রোধ সমান 1/a। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কি বলা হচ্ছে, যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করলে রোধ 1/4 গুণ হবে। দেখি চলো, যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে দ্বিগুণ করি তাহলে কি 1/4 হয়? এর জায়গায় আমরা 2 লিখলে অর্ধেক হয়, হাফ হয়। সো এটা ভুল, তাই না? ওকে, তাহলে আমাকে কোশ্চেনটা কী ছিল দেখো এবার, কোন তথ্যটি সঠিক, কোন তথ্যটি সঠিক? তাহলে আমরা পেয়েছি এই যে এটা গ নাম্বার, পরিবাহীর রোধ দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। বাকি যে তথ্যগুলো অঙ্ক মানে ম্যাথমেটিক্যাল টার্ম দেওয়া হচ্ছে সবগুলোই ভুল। কোন লেখচিত্রটি নির্দিষ্ট পরিবাহীর রোধ বনাম ক্ষেত্রফলের, রোধ আর ক্ষেত্রফল কি
ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে এটা আনসার হবে এটা। দেখো রোধ বাড়ছে আর ক্ষেত্রফল কমছে, এই যে ক্ষেত্রফল আস্তে আস্তে কমছে, তাই আনসার হবে ঘ নাম্বার। নিচের কোনটি রোধের ক্ষেত্রে সঠিক নয়? পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করলে রোধ দ্বিগুণ হবে। একটু আগে দেখলাম যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কী করা হয়, অর্ধেক করা হয়, তাহলে রোধ দ্বিগুণ হবে। দেখি চলো আবার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অর্ধেক করা হয়, এখন এর জায়গায় মনে করো অর্ধেক লিখলাম, হাফ, তাহলে রোধ দ্বিগুণ হয় কিনা দেখি তো। 2 যাবে উপরে, 1 আসবে নিচে, দ্বিগুণ, ঠিক আছে। তারপরটা, বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো তারের ব্যাসার্ধ 3 গুণ করলে তার রোধ হবে 1/9, মানে 9/1। এখন ব্যাসার্ধ 3 গুণ, তাহলে 3 3 9, 1/9 নিতে হবে, স্বাভাবিক, তাই না? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনো তারের ব্যাসার্ধ 3 গুণ করা হলে তাহলে কী হবে, 3 3 9 হবে না, 1/9 স্কোয়ার, যেহেতু ব্যাসার্ধ 3 গুণ তাহলে ক্ষেত্রফল মানে কি স্কোয়ার হবে না, ঠিক আছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 3 গুণ করা হলে রোধ 1/9 গুণ হবে, এটাকে ঠিক আছে। যদি 3 গুণ করা হয় তাহলে 1/3 হবে, 1/9 কেন হবে? তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1/a এর জায়গায় 3 বসে তাহলে 3/1 হচ্ছে, 3 9/1 কি হবে না, এটা ভুল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4 গুণ করলে রোধ 1/4 অংশ হবে, ঠিক আছে না? তাহলে এর জায়গায় 4 বসালো, তার মানে 4/1। এর জায়গায় যদি আমি 4 বসাই তাহলে কত হবে, 4/1। এই তো সবগুলো একই রকম কথা। তোমার এর জায়গায় যদি তুমি 4 বসাও, এর জায়গায় যদি 4 বসাও তাহলে কি হবে, রোধ 4/1 হবে। এর জায়গায় যদি 2 বসাই তাহলে রোধ কত হবে, অর্ধেক হবে। 3 বসালে 3/1 হবে, এই আর কি। আর গেল, তাহলে আমরা বুঝতে পারলাম এটা। তাহলে ভুল কোনটা, এটা হচ্ছে ভুল। 3 গুণ হলে রোধ হবে 9/1, এটা ভুল। আপেক্ষিক রোধ নির্ভর করে, দেখো আপেক্ষিক রোধ কিন্তু ভিন্ন জিনিস। আপেক্ষিক রোধ হচ্ছে একটা পদার্থের নিজের অস্তিত্বের বিষয়, ওকে। এটা কিন্তু আলাদা কোনো বস্তুর উপর নির্ভর করে না, মানে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না, এটা তার নিজস্ব সত্তার বিষয়, ওকে। আপেক্ষিক রোধ নির্ভর করে শুধু উপাদান ও তাপমাত্রার উপর। কার উপর? উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে। আর রোধ নির্ভর করে কার উপর? দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধ রো সমান R/L, আমরা পড়েছিলাম এটা। ফলে রোধের সূত্র কোনটা হবে, দেখো R সমান ρL/A। যদি রো সমান R/L হয় তাহলে R সমান ρL/A হবে না? কিভাবে দেখো, রো সমান RA/L, তাহলে R সমান কি হবে, দেখো RA সমান কোনাকুনি গুণ করলে ρL, আর RA কে তুমি যদি L দিয়ে ভাগ করো তাহলে তুমি কি পাবো? আচ্ছা, তোমাকে রোধ চেয়েছে, রোধ R সমান কি হবে, ρL/A হবে না? অর্থাৎ কোনাকুনি যদি গুণ করো R সমান ρL, আর এখানে R এর মান কী হবে, ρL কে A দিয়ে ভাগ করো, ρL/A, তাহলে ঠিকই তো আছে, ঠিক আছে না? ρL/A, এটাই আনসার। 18 নম্বর দেখো, একটি পরিবাহীকে টেনে তার দ্বিগুণ করলে, একটি পরিবাহীকে টেনে তার দ্বিগুণ করলে আপেক্ষিক রোধ হবে। দেখো আপেক্ষিক রোধ কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, তাহলে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তুমি দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যতই করো না কেন এটা অপরিবর্তিত থাকবে আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক রোধ পূর্বের সমান থাকবে, কোনো চেঞ্জ হবে না। আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না, দৈর্ঘ্য বাড়াও বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়াও বা কমাও, কোনো সমস্যা নেই, একই থাকবে। আপেক্ষিক রোধের ক্ষেত্রে দেখো, আপেক্ষিক রোধের দিয়ে এমসিকিউ সবচেয়ে বেশি আসে। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার, ওকে। কীভাবে, যদি তুমি দেখো আপেক্ষিক রোধের একক কি, আপেক্ষিক রোধ রো সমান কি R/L। দেখো আর কি রোধের একক কি, রোধের একক হচ্ছে ওহম, আর ক্ষেত্রফল তো এর একক কি মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্যের একক কি মিটার। একটা মিটার কাটাকাটি করো তাহলে কি হবে, ওহম মিটার, তাই না? এটাই হচ্ছে আপেক্ষিক রোধের একক। তো আপেক্ষিক রোধের একক ওহম মিটার।
এটি পরিবাহকত্বের বিপরীত রাশি, অর্থাৎ পরিবাহিতা যেটা তার বিপরীত রাশি হচ্ছে আপেক্ষিক রোধ, বিদ্যুৎ পরিবাহকত্ব আর কি। অর্থাৎ আপেক্ষিক রোধ কম হলে পরিবাহিতা বেশি হবে, তাহলে কি উল্টা, আপেক্ষিক রোধ যদি কম হয় বিদ্যুতের পরিবাহিতা বেশি হয়, অর্থাৎ বিদ্যুৎ পরিবাহিতাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়, সিগমা। তাহলে বিদ্যুৎ পরিবাহিতা সিগমা সমান আপেক্ষিক রোধের বিপরীত রাশি, আপেক্ষিক রোধের বিপরীত রাশি। ওকে, এখন দেখো সিগমা সমান সমান মানে বিদ্যুৎ পরিবাহকত্ব বা পরিবাহিতা সমান সমান 1/ρ। এখন এটার এককটা যদি আমরা চিন্তা করি, রো এর একক কি ওহম মিটার, তাহলে কি হবে এককটা ওহম মিটার ইনভার্স 1, বা যদি ভেঙে লেখো ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1, ঠিক আছে। এটা হচ্ছে পরিবাহিতার একক। ওকে, এটা কি রাশি, আপেক্ষিক রোধের বিপরীত রাশি। তাহলে আপেক্ষিক রোধ যত বাড়বে পরিবাহিতা তত কমবে। আপেক্ষিক রোধ যদি এখানে 2 বসে, পরিবাহিতা হবে কি হাফ, অর্ধেক। তাহলে আপেক্ষিক রোধ কম হলে পরিবাহিতা বেশি হয়। তামা, রূপা, সোনা, গ্রাফাইটের আপেক্ষিক রোধের ক্রম হবে, দেখো রূপার আপেক্ষিক রোধ সবচেয়ে কম, তারপরে তামা, তারপরে সোনা, তারপরে গ্রাফাইট। এটা একটা মুখস্থ রেখে দিও। ওকে, বিদ্যুৎ পরিবাহিতার ক্রম হবে তার উল্টা, কারণ আপেক্ষিক রোধের উল্টাই হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। তাহলে যার আপেক্ষিক রোধ কম তার পরিবাহিতা বেশি। ওকে, আপেক্ষিক রোধের আরেকটা নাম আছে, মনে রাখবা, রোধকত্ব, রোধকত্ব। ওকে, তাহলে আপেক্ষিক রোধ যার সবচেয়ে কম তার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি, তার রূপার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। রূপার আপেক্ষিক রোধ 1.59 10⁻⁸ মুখস্থ রাখবা, এটা রূপার আপেক্ষিক রোধের মান। ওকে, তাহলে তিনোটাই সঠিক। রোধকত্ব এই যে এখানে ভেঙে দিয়েছে, রোধকত্ব বা আপেক্ষিক রোধের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। তামার আপেক্ষিক মানে তামার রোধকত্ব 1.68 10⁻8 ওহম মিটার। এবারে সোনার জন্য 2.44, টাংস্টেনের জন্য 5.5, আর নাইক্রোমের জন্য 100 × 10⁻7। এটা ভুল, এটা হবে 10⁻8 হবে, ঠিক আছে। তো একটু মুখস্থ করে ফেলবো মানগুলো। তাহলে নাইক্রোম তারের কত 100 × 10⁻8। ওকে, নাইক্রোমের পরিবাহকত্ব কত 100 × 10⁻8 ওহম মিটার ইনভার্স 1। দেখো এটা কিন্তু ওহম মিটার ইনভার্স 1, তাই না। তাহলে একটু আগে বললাম তোমাকে 10⁻7 হবে না, কি হবে 10⁻8 হবে। আর যদি আমাকে কি বলে পরিবাহকত্ব বলে তাহলে একক কী হবে ওহম মিটার ইনভার্স 1, আর যদি আপেক্ষিক রোধ বলে শুধু ওহম মিটার, তাই না। তাহলে আনসার হচ্ছে ক। পরিবাহকত্ব বলেছে তো একক কি ওহম মিটার ইনভার্স 1, আর যদি আপেক্ষিক রোধ বলতো শুধু ওহম মিটার। সোনার তড়িৎ পরিবাহকত্ব কত, তাহলে স্বর্ণের তড়িৎ পরিবাহকত্বের মানটা তোমার এই জায়গা থেকে এই মানটা একটু মুখস্থ করে নেবা। এখানে তুমি খেয়াল করে দেখো তোমার দুইটা মানের মধ্যে কিন্তু পরিবাহকতার একক ভুল দেওয়া আছে। পরিবাহকতার একক কি ওহম মিটার, এখানে আছে ওহম মিটার, কিন্তু পরিবাহকতার একক হচ্ছে ওহম মিটার ইনভার্স 1। সো এই দুইটা প্রথমেই বাদ হয়ে যাচ্ছে। উপরের দুইটার মধ্যে কিন্তু একক ঠিক দেওয়া আছে, এটা ওহম মিটার ইনভার্স 1 দেওয়া আছে, এটা ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1, যে ভেঙে দেখালাম দুইটার, এই দুইটার মধ্যে কোনো একটা আনসার। তাহলে আনসার কী হবে, আনসার 40.98 × 10⁻6 ওহম মিটার ইনভার্স 1। আনসার হচ্ছে ওইটা, খ নম্বরটা আনসার। ওকে, এককের ক্ষেত্রে কোনটি সঠিক নয়, তাহলে রোধের একক কি ওহম, আপেক্ষিক রোধের একক কি ওহম মিটার, তড়িৎ পরিবাহকত্বের একক কি ওহম মিটার ইনভার্স 1 বা ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1। তাহলে রোধকত্বের একক হচ্ছে ওহম মিটার ইনভার্স 1। দেখো পরিবাহকত্ব আর রোধকত্ব একই কথা, রোধকত্ব আর আপেক্ষিক রোধ এক কথা। তাহলে আপেক্ষিক রোধের একক ওহম মিটার, তাহলে রোধকত্বের একক কি ওহম মিটার হবে, তাহলে ভুল দেওয়া আছে। তাহলে আনসার কী হবে, সঠিক নয় কোনটা, এটা 4 নম্বরটা ভুল। ওই যে দেখো আপেক্ষিক রোধের একক কিন্তু দিয়ে রাখছে ওহম মিটার, সো এটা ওহম মিটারই হবে, এখানে ওহম মিটার ইনভার্স 1 হবে না। সো ভুল কোনটা, ঘ। 24 রিওস্টেট কি, ও আচ্ছা রিওস্টেট হচ্ছে পরিবর্তী রোধ। ওকে, খ নম্বর। 25 বর্তনীর বিভিন্ন চিহ্নের ক্ষেত্রে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, চিহ্নের ক্ষেত্রে এই যে বৃত্ত দিয়ে একটা সাইন দেওয়া হলো, এটা এসি তড়িৎ উৎসের সাইন। এরপরে এটা হচ্ছে তোমরা ম্যাথ করেছো এগুলো, ফিউজের, এটা হচ্ছে ফিউজের প্রতীক, আর এটা হচ্ছে ধারকের প্রতীক ধারক, আর এটা রোধের প্রতীক না, এটা হচ্ছে পরিবর্তী, নর্মালটা হচ্ছে রোধ আর এটা হচ্ছে পরিবর্তী রোধ বা রিওস্টেটের প্রতীক। তো এটা ভুল। এবার আসো 10 ওহম রোধের দুইটা রোধ পরস্পর শ্রেণীতে সাজালে
তুল্য রোধ 20 ওহম, কিন্তু সমান্তরালে সাজালে কত হবে? তাহলে 10 ওহম দুইটা রোধ, মনে রাখবা দুইটা সমান মানের রোধকে যদি আমরা সমান্তরালে সাজাই, তুল্য রোধ হবে দুইটার যে কোনো একটার অর্ধেক। তাহলে কি হবে? তুল্য রোধ হবে যে কোনো 10 ওহমের যে কোনো একটার অর্ধেক। তাহলে 10-এর অর্ধেক কত? 5। তাহলে এখন দেখো, যদি আমি বলি দুইটা 20 ওহম মানের রোধকে তুমি সমান্তরালে সাজালা, তাহলে তাদের তুল্য রোধ কত হবে? একটার অর্ধেক 10 হবে। যদি বলি 5 ওহম মানের দুইটা রোধকে তুমি সমান্তরালে সাজালা, তুল্য রোধ কত হবে? অর্ধেক, একটার অর্ধেক 2.5, এই আর কি। 2 ওহম রোধের 3টা রোধ পরস্পর সমান্তরালে সাজালে তুল্য রোধ হবে, এটা মনে রাখবো। আর 2 ওহম 2 ওহম 2 ওহম, এই ম্যাথটা যদি করো মানটাও তোমরা পাবা। আচ্ছা, মানটা আমরা করি। হ্যাঁ, 2 ওহম 2 ওহম 2 ওহম তিনটা যদি আমরা করি, ওকে, 2 ওহম 2 ওহম 2 ওহম যদি আমরা সমান্তরালে থাকার কারণে আরপি বের করতে চাই, তাহলে কি হবে? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 হোল ইনভার্স 1। তাহলে এটাও 2, এটাও 2, এটাও 2, তাই না? তাহলে লসাগু তো হচ্ছে 2, আর উপরে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 3/2 ইনভার্স 1 উল্টায় দাও, 2/3। এবার তুমি যদি ভাগ করো, তোমার মান আসবে 3 6 18, 3 6 18, 0.67। ওকে, তাহলে সমান্তরালে থাকলে আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে আনসার হবে 0.67। 28 নম্বর দেখো, R1 R2 R3 R4 সবাই সমান 4 ওহম। এই রোধগুলো কীভাবে সাজালে তুল্য রোধ 5.33 ওহম হবে? কিভাবে সাজালে? 4টাকে যদি আমরা সমান্তরালে সাজাই তাহলে, নাকি 3টাকে শ্রেণীতে ও 1টিকে সমান্তরালে সাজালে, নাকি 2টি সমান্তরালে ও 2টা শ্রেণীতে, নাকি 3টা সমান্তরালে 1টা শ্রেণীতে, কিভাবে সাজালে আমার তুল্য রোধ হবে 5.33 ওহম? তাহলে এটা আমরা যদি এই সবগুলো সিস্টেমে দেখো, তো এটা আনসার হবে 3টা শ্রেণীতে সাজাও আর একটা তুমি সমান্তরালে সাজাবো। ওকে, তাহলে 3টা যদি তুমি শ্রেণীতে সাজাও তাহলে কি হবে? 4, দেখো প্রত্যেকটা মান কিন্তু 4, তা 3টার 3 4 যোগ করো, আর এর সমান কী হবে? R1 প্লাস R2 প্লাস R3, 3 4 12 হবে। এটার সাথে এরপরের 4কে তুমি সমান্তরালে নিয়ে যাও, তাহলে 1/12 প্লাস 1/4, লসাগু কত? 12। তাহলে এখানে হচ্ছে 1, আর ওখানে কত হবে তোমার? 4 3 4 12, তাহলে 4 3 কাটাকাটি করলে এই মানটা পেয়ে যাবো। তাহলে 5.33 ওহম হবে যদি আমি 3টাকে শ্রেণীতে সাজাও, 1টাকে সমান্তরালে সাজাও। ওকে, 29 নম্বর, নিচের কোন সমাধানটি সঠিক নয়? দেখো কী বলা হচ্ছে, একটি বাল্বে 60 ওয়াট 220 ভোল্ট লেখা আছে, বাল্বের রোধ 806.6 বাল্বের ওহম। ওকে, তাও তোমাকে এই ম্যাথটা করতে হবে। তাহলে বাল্বের ক্ষেত্রে আমরা কি জানি? দেখো 60 ওয়াট কি তার ক্ষমতা, আর 220 ভোল্ট কি তার বিভব পার্থক্য। তাহলে রোধ আমরা 806 পাই কিনা আমরা একটু যদি করি, তাহলে আমরা সূত্র কি জানি? ক্ষমতা P সমান সমান, ক্ষমতা P সমান সমান V²/R। তুমি এই সূত্র প্রয়োগ করো, দেখবে তোমার মানটা কোনটা আসে। ওকে, তো V হচ্ছে 220 ভোল্ট, V হচ্ছে কত ভোল্ট? 220 ভোল্ট, ক্ষমতা হচ্ছে 60 ওয়াট, তাই না? তাহলে V হচ্ছে 220 আর ক্ষমতা হচ্ছে আমরা তো রোধ বের করবো, তাই না? রোধ বের করতে গেলে আরটাকে এখানে নিয়ে আসো, পিটাকে নিচে নিয়ে আসো, একান্তরকরণ করো। এবার তুমি মানটা বসিয়ে দাও, 220 স্কোয়ার আর নিচে ক্ষমতা হচ্ছে 60 ইকুয়াল টু যেই মানটা পাবা সেটাই আনসার। তো এরকম যদি তোমার ক্ষমতা আর বিভব দেওয়া থাকে তাহলে রোধ বের করতে বললে এই সূত্র প্রয়োগ করবো। ওকে, তাহলে অবশ্যমূলক ক্ষমতার সূত্র, ক্ষমতা নির্ণয়ের জন্য এই সূত্রটাই আমাদের রোধের ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটাই বারবার আমাদের করতে হবে। সেম 12 ভোল্ট মানে বিভব দেওয়া আছে, 3 ওয়াট ক্ষমতা দেওয়া আছে, 4টা বাল্ব সিরিজে যুক্ত থাকায় তুল্য রোধ 192। তুমি সেমভাবে কাজ করো, P সমান V²/R, তাহলে V এর জায়গায় 12 স্কোয়ার আর R সমান V²/P, তাহলে V হচ্ছে 12 স্কোয়ার, নিচে দেওয়া 3, তাহলে হিসাব করে দেখো এই মানটা আসে কিনা। ওকে, আমার কাছে ক্যালকুলেটর না, আমি এখন এই মুহূর্তে করছি না। গ নম্বর, একটা 100 ওয়াট 220 ভোল্ট বাল্বের রোধ 484 ওহম, সেমভাবে চেক করো, R সমান V²/P,
তাহলে ভি এর জায়গায় 220 ভোল্ট স্কোয়ার লিখে ডিভাইড বাই পি সমান 100 ওয়াট। এই ম্যাথগুলো করে আমাকে একটু ইনবক্সে মেসেজ করবা যে স্যার এটা আনসার। ওকে, সবগুলো আনসার আমাকে লিখে পাঠাবো। ঘ নাম্বার, 2 ওহম এবং 3 ওহম রোধ সমান্তরালে থাকলে যদি কোষ বিভব 2 ভোল্ট হয়, 2 ভোল্ট হয়, তবে ক্ষমতা হবে 2 ওয়াট। তাহলে এক্ষেত্রেও তোমার সেম কাজ করতে হবে। ক্ষমতা পি সমান সমান কি, ভি স্কোয়ার বাই আর। এই ক্ষেত্রে দুইটা রোধ কিন্তু সমান্তরালে যুক্ত করা আছে। এই দুইটার জন্য আগে তুমি তুল্য রোধ বের করবা। এখন দেখো 2 ওহম আর 8 ওহম যদি সমান্তরালে যোগ করি তাহলে আমাদের কোষ বিভব হচ্ছে 2 ভোল্ট। আচ্ছা, এই ম্যাথটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি। তাহলে আগে আমাকে সার্কিটটা যদি আমাদেরকে আঁকি, টু ওহম এবং এটা দেওয়া আছে 2 এবং 8, তাই না? 2 এবং 8 আর হচ্ছে বিভব হচ্ছে 2 ভোল্ট। ওকে, 2 আর হচ্ছে 8 ওহম, বিভব হচ্ছে 2 ভোল্ট, 2 ভোল্ট। ওকে, তাহলে আমরা যদি এখানে তুল্যরোধ বের করি, আর পি সমান সমান কী হবে, 1/R1 প্লাস 1/R2 ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 8 হোল ইনভার্স 1। লসাগু হচ্ছে 8, তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 1 ইনভার্স 1। তাহলে 8/5, 8/5 হোল ইনভার্স 1। তার মানে কত হবে? তাহলে আর পি এর মানটা আমরা যদি উল্টায় দিই, এখন উল্টায় দিলে মান কী আসবে, 5/8। ওকে, এখন এইটাই তুমি আর পি এর মান। এখন তুমি যে কাজ করো যে এটাকে তুমি কী করবা, ওই যে সূত্রটা প্রয়োগ করবা, ক্ষমতা পি সমান সমান কি, ভি স্কোয়ার বাই আর। এখান থেকে তুমি যদি আর এর মান বের করতে চাও তাহলে নিচে পি আসবে, উপরে ভি স্কোয়ার আসবে। তাহলে ভি এর মানটা কত, ভি এর মানটা ছিল 2 ভোল্ট, তাই না? ভি এর মানটা ছিল 2, তাহলে 2 স্কোয়ার। আর এখানে তোমার পি এর মানটা, আর পি সরি, এখানে আমাদের তো ক্ষমতা বের করতে বলেছে, তাই না? ক্ষমতা বের করতে বলেছে 2 ওয়াট। তাহলে আমরা এই ক্ষেত্রে ক্ষমতা বের করব। তাহলে এখানে তো আমরা আর পাই না, আর পি পেয়েছি, তাই না? তাহলে ভি হচ্ছে 2 স্কোয়ার, আর পি এর জায়গায় বসাবা 5/8। এইখানে হিসেব নিকেশ করে যে মানটা পাবা সেটাই হচ্ছে আনসার। দেখবা যে তারা যে মানটা দিয়েছে এটার সাথে মিলে কিনা। তাহলে তোমার এখানে অঙ্কগুলো তোমার করা হয়ে গেল, কোনটা সঠিক নয় তুমি খুঁজে পাবা। ওকে, কীভাবে রোধজনিত সিস্টেম লস, তড়িতের সিস্টেম লস, রোধজনিত সিস্টেম লস কীভাবে কমানো যায়। তো এটা কোশ্চেনে তোমার আছে ভোল্টেজ বৃদ্ধি করে, ভোল্টেজ কমিয়ে, তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে, তড়িৎ প্রবাহ হ্রাস করে। ভোল্টেজ বৃদ্ধি করে আমরা কী করতে পারি, আমরা সিস্টেম লস কমাতে পারি। মানুষের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কত মাইক্রোঅ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে তাহলে আমরা ছিলাম 29 নম্বর, তাই না? 30 নম্বর লাস্ট কোয়েশ্চনটা ছিলাম, লাস্ট কোয়েশ্চেন। মানুষের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কত মাইক্রোঅ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ মারা যায়? 10 মাইক্রোঅ্যাম্পিয়ার। মানটা মুখস্থ রাখবো। ওকে, এই 10 মাইক্রোঅ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি কোনো মানুষের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে যায় মারা যাবে। এখন তোমাকে বিদ্যুতের হিসাব, তাহলে আনসার কী হবে, গো। এখন বিদ্যুতের হিসাবের যদি কখনো কোয়েশ্চেন আসে বিদ্যুতের হিসাবের, তাহলে আমরা এটাও করেছি, তারপরে তোমাদের একটু দেখাই দিচ্ছি। তাহলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়, মনে করো সাপোজ 100 ওয়াট এর বাতি 5 ঘন্টা করে জ্বালালে জানুয়ারি মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এরকম কোয়েশ্চেন এমসিকিউতে মাঝে মাঝে আসে, তবে সিকিউতে বেশি আসবে এগুলো। তাহলে আমরা ব্যয়িত শক্তি পড়েছিলাম ডব্লিউ সমান সমান পিটি বাই 1000, তাই না? তাহলে ক্ষমতা পি সমান সমান 100 ওয়াট। আর তোমার জানুয়ারি মাসে কত দিন, 31 দিন, তাই না?
আর কত ঘন্টা জ্বালাবো? 5 ঘন্টা করে 31 দিন জ্বালাবো জানুয়ারি মাসে বাই 1000। এখানে গুণ করলে যে মানটা পাবো সেই মানটা হবে আনসার এত ইউনিট। মূলত বিদ্যুতের হিসাবটা হয় কিলোওয়াট আওয়ারে, এই জন্য 1000 দিয়ে ভাগ করে ক্ষমতাটাকে 1000 দিয়ে ভাগ করে কিলোওয়াটে কনভার্ট করা হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। চলতরিতের এমসিকিউ এটা বারবার প্র্যাকটিস করো, আশা করি তোমাদের আর প্রবলেম থাকবে না। ইনশাআল্লাহ তোমরা ফুল নাম্বার ক্যারি করতে পারবে। চলতরিতের এমসিকিউ এখানে একদম ডিটেলস আলোচনা করেছি। ওকে, তারপরে তোমাদের যদি মনে হয় কোনো এমসিকিউ তোমাদের প্রবলেম হচ্ছে আমাকে ইনবক্স করতে পারো। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।